পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না ইরান। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিল পারস্য উপসাগরীয় এই দেশ, যতই যুদ্ধ আর নিষেধাজ্ঞার জোয়ার আসুক, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। বলাই বাহুল্য, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে এক এবং অন্যতম কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা। তেহরানের হাতে যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র চলে না আসে, সেই চেষ্টার কোনো ত্রুটি রাখেনি যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মানবাধিকার সবকিছুকে উপেক্ষা করে, নিয়ম কানুনের তোয়াক্কা না করে বারবার সরাসরি অতর্কিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর। ইরানকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে দুটো রণতরী ভিড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তবুও যখন কাজ হয়নি, ধৈর্য রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন একটা বোমা হামলা আর হুমকিতেই মধ্যপ্রাচ্যে চিরতরে বন্ধ হয়ে যাবে ইরানের পারমাণবিক সম্ভাবনা। সেই অনুযায়ী একাধিক পোস্ট করেন এই মার্কিন প্রেসিডেন্ট। লেখেন, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই সংঘাত। কিন্তু ভুল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বুঝতে পারেননি ভয়ে চুপসে যাওয়ার জাতি ইরান নয়, তাদের রন্ধ্রে রন্ধ্রে সাহস আর আগুন বইছে। তারা শহীদ হতেও প্রস্তুত নিজেদের দেশের সার্বভৌম রক্ষা করতে। সেখানে ট্রাম্পের ফাঁকা বুলিতে কাজ হবে ভাবাটাও বোকামি। সাম্প্রতিক এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য চুকিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারিয়েছে তারা। তবে শত্রুরা এটা জানে না, ইরানিদের কেবল দেহের মৃত্যু হয়, শহীদদের আহরণ করা জ্ঞান সবার মাঝে আদর্শ হয়ে বেঁচে থাকে। কয়জনকে হত্যা করবে শত্রুরা? এই জাতির প্রতিটা মানুষই জ্বলন্ত বারুদ। কাছে এলে পুড়ে যেতে বাধ্য হবে শত্রুপক্ষ। সাম্প্রতিক যুদ্ধের পর পরমাণু কর্মসূচি নিয়ে ইরান নতুন ঘোষণা দিয়েছে। একটি বাক্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সম্ভাব্য এক বৈশ্বিক ঝড়ের ইঙ্গিত। ইরান কি তবে আর কোনোভাবেই থামবে না? যখন যুক্তরাষ্ট্র বারবার বলছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেয়া হবে না, ঠিক তখনই ইরান উল্টো পথে হাঁটার সংকেত দিল। চলমান শান্তি আলোচনা যেখানে থেমে আছে পারমাণবিক ইস্যুতে, সেখানে আলোচনার আগেই নিজেদের অবস্থান চূড়ান্ত করে ফেলেছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে ইসলামী আরও এক ধাপ এগিয়ে বলেন, শত্রুপক্ষ কখনোই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে থামাতে পারবে না। তার এই কথার ভেতরে স্পষ্ট, তেহরান এখন প্রতিরক্ষামূলক নয়, বরং আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। ইসলামী ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ এই জায়গায় কোনো আপোষ নেই, কোনো আলোচনা নেই, কোনো পিছু হটা নেই। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি ঘোষণাই নয়, এটি একটি কৌশল। ইরান জানে পারমাণবিক কর্মসূচি তাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। তাই এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে তারা আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র একইভাবে অনড়। ওয়াশিংটনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিও একটি রেড লাইন। ফলে দুই পক্ষই যখন নিজেদের সীমা টেনে দিয়েছে, তখন সংঘাতের সম্ভাবনাই কি বাড়ছে? দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে যুদ্ধবন্ধের যে সুযোগ তৈরি হয়েছিল তা কি ব্যর্থ হতে চলেছে? লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি এখন ভেঙে পড়ার পরিস্থিতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতির একদিন না পেরোতেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের চালানো এ অমানবিক হামলায় প্রায় ৩ শতাধিক মানুষ প্রাণ হারান। এর তাৎক্ষণিক জবাব হিসেবে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বোকামি। আরাকচি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার মতে বিচার কার্য থেকে নজর সরাতেই যুদ্ধের পথকে বেছে নিয়েছেন নেতানিয়াহু। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র চায় নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিয়ে নিজেদের অর্থনীতি বিপর্যস্ত করুক, তা তাদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি বোকামি, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে সতর্ক করে বলেছেন যে সময় ফুরিয়ে আসছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি থেকে লেবানন বা প্রতিরোধ অক্ষকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তাই সময় চলে যাওয়ার আগেই যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিমুখী উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অত্যন্ত নড়বড়ে। কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক পদক্ষেপের এই দ্বৈত বাস্তবতায় যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও ভয়াবহ সংঘাতে ঠেলে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে বাড়তে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্যকার সম্পর্কের ফাটল এবার দৃশ্যমান হতে শুরু করেছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে বারবার সহায়তা চেয়েও সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো ট্রাম্পকে চরম হতাশাগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ফলে জোটটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। পশ্চিমা নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত ন্যাটো জোট এবার ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ইউরোপীয় মিত্রদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে, এই পরিস্থিতিতে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ারও চিন্তা করছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকের পর রুটে এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প স্পষ্টভাবেই অনেক ন্যাটো মিত্র দেশের উপর হতাশ। তবে রুটে জানান, ইউরোপের বেশিরভাগ দেশ সরাসরি যুদ্ধ না করলেও ঘাঁটি ব্যবহার, আকাশপথ, লজিস্টিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে ন্যাটো। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ন্যাটোর ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধ ছিল একটি পরীক্ষা যেখানে ন্যাটো ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে ন্যাটো আমেরিকান জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, অথচ এই জোটের নিরাপত্তা ব্যয়ের বড় অংশই বহন করে যুক্তরাষ্ট্র। এদিকে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, যখন যুক্তরাষ্ট্রের ন্যাটোকে প্রয়োজন ছিল তখন তারা পাশে ছিল না, আর ভবিষ্যতে দরকার হলে তখনও তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রেখো, ওই বড় খারাপভাবে পরিচালিত বরফের টুকরো। এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই অন্যায্য শুল্ক আরোপ, গ্রিনল্যান্ড ইস্যু সহ নানা কারণে পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতা হারায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাই মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দেয়নি ন্যাটো। অনেকের মতে যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে এবার নিজেদের পথ নিজেরাই খোঁজার চেষ্টা করছে ইউরোপীয় শক্তিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তঃ আটলান্টিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এর 12টি প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল অন্যতম সদস্য রাষ্ট্র। বর্তমানে জোটটির সদস্য সংখ্যা বেড়ে 32-এ দাঁড়িয়েছে। ন্যাটো চুক্তির 5 নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যাটোর কোনো একটি সদস্যের উপর সশস্ত্র আক্রমণকে সকল সদস্যের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে প্রত্যেক সদস্য তার সাহায্যে এগিয়ে আসতে বাধ্য থাকবে। সব মিলিয়ে ইরান ইস্যুকে কেন্দ্র করে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন নতুন এক টানাপোড়েনে পড়েছে। ফলে জোটটির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন উঠে এসেছে। ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা, এটা এখন আর নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার যে তথ্য সামনে এসেছে তা পুরো বিষয়টাকে অন্য
মাত্রা দিয়েছে। প্রশ্ন উঠছে, হামলার আশঙ্কা যখন আগে থেকেই ছিল তাহলে কেন নীরব ট্রাম্প প্রশাসন? মার্চ মাসের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল এফবিআই। টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছিল সামরিক ও সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠানও। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন। যদি এত বড় হুমকি আগে থেকেই জানা ছিল যুক্তরাষ্ট্রের, তাহলে কেন তা জনসম্মুখে গুরুত্ব পেল না? আর কেনই বা রাজনৈতিক নেতৃত্ব এটিকে প্রকাশ্যে উদ্বেগের বিষয় নয় বলে উড়িয়ে দিলেন? ২০ মার্চের ওই প্রতিবেদনে এফবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সামরিক ও সরকারি কর্মকর্তা কর্মচারী, গুরুত্বপূর্ণ ভবন, ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর ইরান সরকারের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়, এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার এখনও সাধারণ জনগণের ওপর বড় ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য পায়নি। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাওয়া গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মাটিতে ইরানি হামলার সম্ভাবনাকে গুরুত্ব দেননি। গত 11 মার্চ হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানি হামলা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। ২০ মার্চের ওই প্রতিবেদনটি মূলত একটি পাবলিক সেফটি অ্যাওয়ারনেস রিপোর্ট। এর আগে রয়টার্স সহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছিল যে হোয়াইট হাউস একই ধরনের একটি গোয়েন্দা তথ্য প্রকাশে বাধা দিয়েছিল। তখন হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রকাশের আগে সব তথ্যের যথাযথ যাচাই নিশ্চিত করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন দেশ ও জনগণকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যক্তিগত স্তরের কোনো আইন শৃঙ্খলা স্মারকলিপি নিয়ে রিপোর্ট করে সংবাদ মাধ্যমের উচিত হবে না দায়িত্বজ্ঞানহীনভাবে জনগণের মধ্যে ভীতি ছড়ানো। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এছাড়া গত মাসে রয়টার্সের এক জরিপ অনুযায়ী 2/3 মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ দ্রুত শেষ করা উচিত। জনমত যুদ্ধের বিপক্ষে থাকায় যে কোনো ধরনের হুমকির খবর এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইরানের যে অস্ত্রের কাছেই হার মানে যুক্তরাষ্ট্র। শুনতে অবাক লাগলেও এই অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, কোনো ড্রোন নয়। এটি একটি জলপথ, একটি সরু প্রণালী, কিন্তু যার প্রভাব পুরো বিশ্বজুড়ে। এই জলপথের নাম হরমুজ প্রণালী। আর এই প্রণালীর উপর নিয়ন্ত্রণই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে তারা শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্ব অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে তার দেশের জন্য পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এই বিজয় আসলে কার? বিশ্লেষকরা বলছেন, বাস্তবে সবচেয়ে বড় সুবিধা পেয়েছে তেহরান। কারণ যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে একটাই বিষয়ের উপর, আর তা হলো হরমুজ প্রণালীর পথ খোলা রাখা। আর এই পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল। অর্থাৎ ইরান চাইলে সরাসরি যুদ্ধ ছাড়াই বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই তারা দেখিয়েছে তাদের অদৃশ্য শক্তি। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্তা গ্রসের মতে, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বিশাল সামরিক শক্তির দরকার নেই, শুধু এই প্রণালীর নিয়ন্ত্রণই যথেষ্ট। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এর প্রভাব দেখা যায় বাজারে। অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% কমে যায়। ইউরোপে গ্যাসের দামও নেমে এসেছে। কিন্তু এই স্বস্তি কি স্থায়ী? ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং সতর্ক করে বলেছেন, সবচেয়ে বড় ঝুঁকি এখনো হরমুজ প্রণালী। কারণ যে কোনো সময় এখানে উত্তেজনা বাড়লে আবারও অস্থির হয়ে উঠতে পারে বাজার। অক্সফোর্ড ইকোনমিক্সের ভূরাজনৈতিক কৌশলী ড্যান এলামারিউ আরো এক ধাপ এগিয়ে বলেছেন, ইরান আসলে একটি অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, আর এই যুদ্ধে তাদের প্রধান অস্ত্র হলো এই প্রণালীর নিয়ন্ত্রণ।
এই নিয়ন্ত্রণ শুধু কৌশলগত প্রভাবই বাড়ায়নি, বরং অর্থনৈতিক সুবিধাও এনে দিয়েছে দেশটিকে। বর্তমানে ইরান প্রতিদিন প্রায় 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করছে। এমনকি তারা চীন ও ভারতের মতো বড় বাজারে বেশি দামে তেল বিক্রি করতেও সক্ষম হয়েছে। ইতিমধ্যে কিছু জাহাজ থেকে ট্রানজিট ফি বা মাসুল আদায়ের খবরও সামনে এসেছে। একটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত আদায় করা হয়েছে বলে জানা গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ফি নিয়মিত হয়ে যেতে পারে, কারণ পারস্য উপসাগরের দেশগুলোর জন্য বিকল্প কোনো বড় পথ নেই। ফলে বাণিজ্যিক শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে এই শর্ত মেনে নিতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা আবারও সামনে আসে, যুক্তরাষ্ট্র কি সত্যিই এই যুদ্ধে জিতেছে, নাকি ইরানি বড় একটি জয় ছিনিয়ে নিয়েছে? কারণ বাস্তবতা হলো, যেখানে ক্ষেপণাস্ত্র ব্যর্থ হতে পারে, সেখানে একটি জলপথই হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আধুনিক যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না, অর্থনীতির ভেতরেও হয়। আর সেই যুদ্ধে ইরান এমন এক চাল দিয়েছে যা বিশ্বের সবথেকে বড় শক্তিকেও নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই এমন উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, সংঘাত বন্ধের যে সুযোগ তৈরি হয়েছিল তা কি ব্যর্থ হবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 40 দিনের সংঘাতের পর উভয় পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে 10 দফা প্রস্তাব দেয় ইরান, যার মধ্যে অন্যতম ছিল ইরান লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা। তবে সেই শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, এই ভঙ্গুর যুদ্ধবিরতি যেভাবে অস্থিতিশীল হয়ে উঠছে, তাতে যে কোনো সময় পূর্ণমাত্রার প্রতিরক্ষায় ফেরত যেতে পারে তেহরান। তার ভাষায়, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ধারাবাহিকভাবে আগ্রাসী পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আইআরজিসি এরোস্পেসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, শত্রুপক্ষ ইতিমধ্যেই ইরানের প্রতিক্রিয়ার সক্ষমতা দেখেছে। তিনি সতর্ক করে বলেন, শত্রু যদি সামান্যতম ভুলও করে, তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তাদের প্রতি ইরানের দীর্ঘদিনের অবিশ্বাস আরও গভীর হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নিয়েছে ইরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন গল্প। প্রতিশ্রুতি ভঙ্গ, পাল্টাপাল্টি অভিযোগ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্য দিয়ে আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশেষজ্ঞদের মতে, একটি ছোট ভুলই ডেকে আনতে পারে নতুন এক ভয়াবহ যুদ্ধ। তাই এর আগে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন তারা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বিষয়ে এমন অবাক করা তথ্য হয়তো যে কাউকেই বিস্মিত করে তুলবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একমুখে 2 কথা বলার বিষয়টিকে। এই যুদ্ধে ইরানকে নিয়ে তিনি যে কতটা ভয়ে ছিলেন তা বোধহয় আর গোপন রইল না। তবে কি সেই অনুমানই ঠিক ছিল? বিশ্বের মহাপরাক্রমশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সকল দম্ভ অবশেষে পারস্য ভূমিতে এসে লুটিয়ে পড়েছিল। পারস্যভূমির অটল মনোবল আর শক্তিশালী প্রতিরোধের কাছে নুয়ে পড়েছিল মার্কিন আধিপত্য। ইরান কি তবে প্রমাণ করে দেখিয়েছে, প্রতিপক্ষ যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, মাথা উঁচু করে, চোয়াল শক্ত করে, শত্রু চোখে চোখ রেখে বুক সোজা করে দাঁড়ালে তারা পরাজিত হতে বাধ্য। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান সংঘাতে
যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল, আর তাই পাকিস্তানকে দিয়ে যুদ্ধবিরতির নাটক সাজিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন ইসলামাবাদের উপর চাপ দিচ্ছিল যেন তারা ইরানকে যুদ্ধ থামাতে রাজি করায় এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে যখন উদ্যোগ নেওয়া হচ্ছিল, ঠিক তখনই ইরান নিয়ে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো তিনি দাবি করেছিলেন তেহরানই নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে, অথচ এই প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল। নির্লজ্জ কপটতার এমন চরম দৃষ্টান্ত সম্ভবত কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব। বিভিন্ন সূত্র অনুসারে ট্রাম্প মূলত বাড়তে থাকা তেলের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ইরানি শাসন ব্যবস্থার স্থিতিস্থাপকতায় বিস্মিত হন। সূত্রগুলো আরও দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশও নাকি যুক্তরাষ্ট্রকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানায়। প্রতিবেদন অনুসারে যখন ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেন, তখন থেকে তিনি একটি যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী ছিলেন। ট্রাম্প যখন প্রথমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন, তার কিছুক্ষণের মধ্যেই জোর তৎপরতা শুরু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মুনির সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বার্তা আদান প্রদান করছিলেন। ওয়াশিংটন ও ইসলামাবাদের ধারণা ছিল, যদি কোনো মুসলিম প্রধান প্রতিবেশী দেশ এই প্রস্তাব দেয়, তাহলে ইরান সেটি গ্রহণে বেশি আগ্রহী হবে, বিশেষ করে এমন একটি দেশ যা পুরো সংঘাত জুড়ে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ঘটনার আলোকে বলা যায়, কেবল সামরিক শক্তি নয়, অটল মনোবল, কৌশলগত প্রতিরোধ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে একটি রাষ্ট্র যে কোনো পরাশক্তিকেও পরাজিত করতে পারে। চাপের মুখেও ইরানের নতি স্বীকার না করা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আর তা হলো যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশও কখনো কখনো রূঢ় বাস্তবতার সামনে পিছু হটতে বাধ্য হয়।